আজকে আমি এখানে এসেছি। আজকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা রেখেছি, ওবিসি সংস্কার পুনর্বহাল এবং ফেক এসটি/এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে। পশ্চিমবাংলায় যে সরকার চলছে, সরকারের নামে একটা সার্কাস চলছে, সরকারের নামে সার্কাস চলছে। আমাদের আজকে অনেক পুলিশ আছে এখানে, জানেন তো? এই পুলিশ ভাইদেরকে একটু জিজ্ঞাসা করবেন কতক্ষণ ডিউটি করছে। 8 ঘন্টা, সবাই বেশি ডিউটি করছে, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করছে। আর মমতা ব্যানার্জি প্রত্যেক দিন থানা উদ্বোধন করছে, প্রত্যেক দিন। আমি জাস্ট কথার এতে বললাম, থানা উদ্বোধন করে যাচ্ছে, নতুন নতুন থানা দিয়ে দিচ্ছে। কিন্তু আমার পুলিশ ভাইদের না কেন্দ্রীয় শহরে ডিএ পাচ্ছে, আর 8 ঘন্টার বেশি তারা ডিউটি করবে কেন? তাহলে 8 ঘন্টার বেশি ডিউটি করাচ্ছে আর নতুন থানা তৈরি করছে। থানায় অফিসার নাই, একজন অফিসারকে 2টো করে থানা সামলাতে হচ্ছে। এই সার্কাস চলছে না? এই সার্কাসটা আমাদেরকে বন্ধ করতে হবে। পশ্চিমবাংলায় বর্তমান সময়ে বলে দুধে পানি মেশায়, কিন্তু বর্তমান সময়ে পানিতে দুধ মিশানো হচ্ছে। মানে এত দুর্নীতি হয়ে গেছে। 100 জন সরকারি কর্মচারী থাকলে 22 জন দলিত ভাই হওয়া দরকার, অর্থাৎ এসসি কমিউনিটির মানুষ হওয়া দরকার 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী। কিন্তু দেখবেন 100 জন সরকারি কর্মচারী আছে, 22 জন দলিত ভাইকে দেখানো হচ্ছে, দলিত দেখানো হচ্ছে। প্রকৃত দলিত কিন্তু চাকরি পাচ্ছে না। কে পাচ্ছে? উচ্চ বর্ণের মানুষ, যে নন দলিত, দলিত সেজে আমার দলিত ভাইয়ের কোটা টাকাকে লুট করে নিচ্ছে। তাই আজকে আমাদের অধিকার সভা কিসের? দলিত ভাইদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য। পশ্চিমবাংলা সরকারের কাছে আমরা বার্তা দিই যে অবিলম্বে যে কটা ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে, দলিত ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেইগুলোকে বাতিল করতে হবে। প্রকৃত দলিত ভাইদেরকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে, প্রকৃত দলিত ভাই যারা চাকরির ক্ষেত্রে, তাদের সংরক্ষণ যে 22% আছে, সেটা সঠিকভাবে করতে হবে। আপনারা জানেন লাস্ট সেন্সাস হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2011 সালে। সেই শেষ সেন্সাস অনুযায়ী পশ্চিমবাংলায় 52 লক্ষ আদিবাসী, অর্থাৎ জনসংখ্যার 5.8% হচ্ছে আদিবাসী। আজকে 2026, এর মধ্যে মানুষ, আদিবাসী সমাজের মানুষ আরো বেড়েছে। কত হতে পারে? ডবল ধরছি আমি, 1 কোটি। 1 কোটি নয় আদিবাসী পশ্চিমবাংলায়, তারপরেও আমি ধরছি 1 কোটি। কিন্তু এই সরকার 1.5 কোটি এসটি সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে। মানে বুঝতে পেরেছেন? আদিবাসী নয়, আদিবাসী সেজে আদিবাসী ভাইদের যে অধিকার, সেটা চুরি করছে এই সরকারের সহযোগিতাতে। তাই এই চোর সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এটাই নওশাদ সিদ্দিকী কেন বলবে এটাই অপরাধ? এ কথা বলি আমাকে বারবার ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। তবে আমি আপনাদের বলে যাচ্ছি, এ কথা আমি বারবার বলে যাব, বারবার যদি আমাকে জেল খাটায়, আমি বারবার জেল খাটার জন্য প্রস্তুত আছি। আমার দলিত আদিবাসী ভাইদের নামে যে ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেটা বাতিল করার জন্য লড়াই করব। আপনারা শুনেছেন, জানিয়ে রাখি আপনাদের, কলকাতাতে 41 জন নিটে পাশ করেছে, MBBS এর জন্য অ্যাডমিশন নিচ্ছে, এমন যারা আদিবাসী কোটায় চান্স পেয়েছে। কারা? আদিবাসী সমাজ থেকে আওয়াজ উঠেছে, আমরাও তদন্ত চালাচ্ছি আমাদের মতো করে। 41 জন যে ডাক্তার হতে চলেছে, তারা সবাই, ওই 41 জন কেউ আদিবাসী নয়। টাকা দিয়ে মমতা ব্যানার্জির সরকারকে, তার দলের নেতাদেরকে টাকা দিয়ে আদিবাসী নয়, আদিবাসী সেজে আদিবাসী কোটা থেকে ডক্টর হচ্ছে। আর আদিবাসী ভাইদেরকে দেখলে এরা আমার নাক ছিটকায়। আজকে বলুন, যদি ওই 41 জন প্রকৃত আদিবাসী ভাই যদি ডক্টর হয়, তাহলে আদিবাসী সমাজ এগিয়ে যাবে কি পিছিয়ে থাকবে? এগিয়ে যাবে। কিন্তু এরা চায় না আদিবাসী সমাজ এগিয়ে যাক। তার জন্য 15 কোটি টাকার ধামসা মাদল দিলেও, 15 কোটি টাকার ধামসা মাদল দিলেও অলচিকি লিপি, সাঁওতালি ভাষার মাধ্যম যে শিক্ষা ব্যবস্থা আছে, সেখানে এরা শিক্ষক দিচ্ছে না। মমতা ব্যানার্জি খুব ভালোবাসে আদিবাসীদেরকে, 15 কোটি টাকার ধামসা মাদল দিয়ে দিয়েছে, তোমরা বাজাও যত ইচ্ছা। কিন্তু তোমার বাচ্চারা যে স্কুলে যাবে, সেই স্কুলের টিচার এরা দিচ্ছে না। কেন? ওই 15 টাকায় কতটা কাটমানি হয়েছে, সেটাও তো আদিবাসী সমাজের ছেলেদেরকে হিসাব আর করতে দেবে না। মানে ওখান তো কত কাটমানি বেরিয়েছে। ধামসা মাদলের দাম কত? 8,000 টাকা হবে।
12,000 15,000 টাকা, তাহলে 15 কোটি টাকায় কটা হবে বুঝতে পেরেছেন? ওই টাকাটাও লুট করে নিচ্ছে। আমরা চাই, আমাদের বক্তব্য এখানে আমরা পরিষ্কার করে আপনাদের বলতে চাই, আমাদের লড়াইটা হচ্ছে এখানেই, যে আপনি খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা আপনি কি করছেন? উড়িয়ে দিচ্ছেন। আর এদিকে স্কুলে গেলে ঠিক শিক্ষক নয়। আমি যখন ট্রিটমেন্ট নিতে যাচ্ছি, আমি ঔষধ পাচ্ছি না বিনামূল্যে। আমার যখন আমি শ্রমিক, আমার মেহনত যেটা করছি, আমার শ্রমের মূল্যায়ন হচ্ছে না। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। আমরা আপনাদের বলছি, যদি আপনারা সুযোগ দেন তাহলে আমরা এর পরিবর্তন ঘটাবো। তাই বন্ধুগণ, আর একটা বিষয় আছে, ওবিসি সংরক্ষণ পুনর্বহন। আপনারা মেসিকে দেখেছেন তো? মেসি এসেছিল, আমরা সব টিভিতে দেখেছি, কিন্তু যারা টিকিট কেটে গিয়েছিলেন তারা মেসিকে দেখতে পায়নি। এটা নিয়ে একটা হল্লোড় হয়েছিল তো। যাক, ওটা কাঙ্ক্ষিত নয়, একটা ঘটনা ঘটে গিয়েছে। আপনারা জানেন, মেসিকে টিকিট কেটে দেখতে যাওয়া যেরকম বিফলে গিয়েছে, মুসলমান সমাজের মমতা ব্যানার্জি নতুন সার্টিফিকেট হাতে যে ধরিয়েছে ওবিসি, একই হবে। আপনি টাকা দিয়ে টিকিট কাটলেন, টিকিট চেক করালেন, গ্যালারিতে পৌঁছালেন, মাঠে পৌঁছালেন, মেসিকে দেখতে পেলেন না, কিন্তু আপনার হাতে বৈধ টিকিট ছিল। আর মমতা ব্যানার্জি এই সময়ে মুসলমানদের সব থেকে বড় অভিশাপ দিয়েছে, সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট নতুন। আপনার হাতে সার্টিফিকেট আছে, আপনি টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলেন, পরীক্ষায় পাস করলেন, আপনি কিন্তু চাকরি পাবেন না, কিন্তু আপনার হাতে সার্টিফিকেট আছে। মমতা ব্যানার্জি যদি প্রকৃত অর্থে মুসলমানদের ভালো চায়, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% যে সংরক্ষণের কথা বলা হয়েছে, অনগ্রসর মুসলমানদের তার ব্যবস্থা করুক। অন্যথায় মমতা ব্যানার্জি সমস্তটাই ঠিক যেমন ফেক এসটি এসসি সার্টিফিকেট দিয়ে প্রকৃত এসটি এসসি ভাইদেরকে বঞ্চনার শিকারে তিনি বঞ্চনার দিকে ঠেলে দিচ্ছেন, একইভাবে নতুন ওবিসি যে লিস্ট তৈরি করে মুসলমানদের সাথে বৈষম্য ছাড়া আর কিছুই করছে না। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে সজাগ হতে হবে। আমি সজাগ না থাকলে এই দুরবস্থার কাটিয়ে উঠতে পারবো না। আপনাকে আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আপনাকে দলবদ্ধ থাকতে হবে। আর না হলে কি হবে? শুভেন্দু অধিকারী তার ভাগের ভোটটা নিয়ে পালাবে, মমতা ব্যানার্জি তার ভাগের ভোটটা নিয়ে পালাবে। এখানকার যারা কৃষক, তার মাসের শেষে ইনকাম বাড়বে না। আমি খোঁজ নিচ্ছিলাম এখানে এসে, যে এখানকার মানুষের পেশাটা কি, মূল পেশা কি, বা বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষের পেশা কি। ইনি বললেন, স্যার, আমাদের সম্মানীয় ঘোষবাবু মহাশয় বা আমাদের গৌরীশবাবু বললেন, চাষবাস, এখন চাষবাস ভালো হচ্ছে না, সব পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। এই পুরুলিয়া জেলার, আমার ভাই বলতে পারবে, সৌম্য ভাই বলতে পারবে, আপনাদের পুরুলিয়া জেলার মাহাতো সমাজের একটা 19 বছরের ছেলে, তার বোনের বিয়ের জন্য, মাহাতো সমাজ সম্ভবত, বা সমাজটা ভুলে যাচ্ছি, 19 থেকে 20 বছরের ছেলে তার বোনের বিয়ে দেবে, ইনকাম করার জন্য ভিন্ন রাজ্যে কাজে গিয়েছিল, মারা গিয়েছিল, সেই লাশটা পর্যন্ত আনতে পারেনি অর্থের অভাবে। বলছি আমি, এই দুরবস্থার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। আর ভিন্ন রাজ্যে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে, মার খেয়ে ফিরে আসতে হচ্ছে। কিন্তু আমি প্রথমে ফিরে আসি, শুরুর দিকে একটু আসি। কৃষক যারা আছেন, আপনাদের মাসিক গড়াই কত? আপনারা এখানে কৃষক আছেন তো নাকি? হ্যাঁ, আপনিও কৃষক আছে? যারা কৃষকের হাত তুলুন তো। মাসিক গড়াই আপনাদের কত আপনারা জানেন? বিলো 8,000 অন অ্যান অ্যাভারেজ। গড় সারা পশ্চিম বাংলার কৃষকদের 8,000 টাকার নিচে। আগে ছিল 7,000 টাকার নিচে। ভাঙড়ের বিধায়ক বিধানসভায় গিয়ে বারবার চিৎকার চেঁচামেচি করার জন্য 1,000 টাকা ইনকাম বাড়াতে সহযোগিতা করেছে সরকার। কেন আপনাদের 8,000 টাকার নিচে? একটু আপনাদের ভাবতে হবে। আপনারা পশ্চিমবাংলার কৃষক, একটু এগিয়ে যান কাশ্মীর, যে কাশ্মীরের বিভিন্ন সময়ে খবরের শিরোনামে থাকে, এই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, ইন্টারনেট শাটডাউন হয়েছে, হ্যান হয়েছে, অনেক গল্প থাকে। সেই কাশ্মীরের কৃষকরা মাস গেলে 12,000 টাকার বেশি ইনকাম করে। হরিয়ানার কৃষকরা মাস গেলে প্রায় 22,000 টাকা ইনকাম করে।
পাঞ্জাবের কৃষকরা মাস গেলে 20,000-এর বেশি ইনকাম করে, তামিলনাড়ুর কৃষকরা মাস গেলে 18,000 টাকার উপরে ইনকাম করে, বিভিন্ন রাজ্যের কৃষকরা মাস গেলে এই 22-25 হাজার টাকার মধ্যে ইনকাম করে। সর্বোপরি পাহাড়ের ওপরে একটা রাজ্য আছে, পুরো পাহাড়ের ওপরে, তার নাম হচ্ছে মেঘালয়া। মেঘালয় রাজ্যের কৃষকরা মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম করে, আর আপনি 8,000-এর নিচে ইনকাম করছেন। কেন ভাই? আপনার ইনকাম বাড়ছে না কেন? আপনার ইনকাম যাতে বাড়ে দেখবে কে? নওশাদ সিদ্দিকী? আমি তো বিরোধী দলের বিধায়ক। আপনার ইনকাম বাড়ানোর দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার কি আপনার ইনকাম বাড়ানোর দায়িত্বটা নিচ্ছে ঠিকঠাক? বলুন আপনারা। যদি নিত তাহলে বাড়তো। আমি আপনাদের আজকে প্রমাণ করে দিয়ে যাচ্ছি আপনাদের ইনকাম কিভাবে বাড়তো, একটা প্রমাণ দিয়ে যাচ্ছি। আপনাদের এখানে বেশি চাষবাস কি হয়? সবজি কি হয়? ফুলকপি। ফুলকপি দিলে উদাহরণটা সহজে হবে, সহজ আমি দিচ্ছি। আলু হয়, এই ফুলকপির উদাহরণটা সহজে হবে। একটা ফুলকপি তৈরি করতে কত খরচ হয় কৃষক ভাইদের? 3 টাকা। কোনো জায়গায় 3.5 টাকা হয়, কোনো জায়গায় 5 টাকাতে হয়। আমি অ্যাভারেজ হচ্ছে 3 টাকা খরচ হচ্ছে একটা ফুলকপি তৈরি করতে। তো আপনারা ক টাকায় বিক্রি করেন বলেন একটু? আমি বলবো? হ্যাঁ, 12 টাকায় বিক্রি করেন। তাহলে আমি আপনাকে স্যালুট জানাবো। আপনি কৃষক কি? উনি কৃষক নয়। আমি বলে দিচ্ছি, 3 টাকায় ফুলকপি তৈরি হয়, 3.5-4 টাকা ভাগ্য খুব ভালো থাকলে 5 টাকায় বিক্রি করেন। আর যখন ভাগ্য সব থেকে নিচে যায় তখন 3 টাকায় 3টে ফুলকপি দিয়ে দিতে হয়। বলছি নাকি? এই দুরবস্থার মধ্য দিয়ে আপনারা মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করছেন। কিন্তু কৃষকদের এই দুরবস্থা কাটানোর জন্য সর্বভারতীয় ক্ষেত্রে একটা কমিশন তৈরি হয়েছিল। কমিশনটার নাম হচ্ছে রঙ্গনাথ মিশ্র কমিশন। সেই কমিশনের অনেক সুপারিশ ছিল। সুপারিশগুলো এই জন্যই তৈরি করা হয়েছিল, কৃষকের আয় বাড়বে কি করে, কৃষক আর্থসামাজিকভাবে কিভাবে স্বাবলম্বী হবে। কারণ আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। আমাদের পশ্চিম বাংলায় 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, আর 20% মানুষ পরোক্ষভাবে যুক্ত। তার মানে 70% মানুষ সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত। এটা আমি আমার কথা বলছি না, পশ্চিমবাংলা সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্টের দেওয়া তথ্য আপনাদের বলছি। এত বড় একটা ইন্ডাস্ট্রি চলছে, পশ্চিমবাংলার অর্থনীতির চাকা আপনাদের জন্য ঘুরছে, আপনাদের অবদানের জন্য। এই কথা মাথায় রেখে সর্বভারতীয় ক্ষেত্রে একটা কমিশন তৈরি হয়েছিল। কমিশনটার নাম আপনার স্বামীনাথন কমিশন। সেই স্বামীনাথন কমিশনের সুপারিশগুলোর মধ্যে একটা সুপারিশ ছিল উৎপাদিত ফসলের C+2 × 50% দাম নির্ধারণ করা। C+2 × 50%। আমি সহজ গ্রাম্য ভাষায় যদি বলি, উৎপাদিত ফসলের 3 গুণ দাম। কি হয়েছে? বসে না, উৎপাদিত ফসলের 3 গুণ দামের কথা স্বামীনাথন কমিশন বলেছিলেন। আপনি একটা ফুলকপি তৈরি করতে 3 টাকা খরচ হচ্ছে, আমি তা বল 3 টাকা খরচ হচ্ছে, 3 টাকা আপনি সময় দিচ্ছেন জমিতে গিয়ে, 3 টাকা লাভ, 9 টাকায় আপনাকে বিক্রি করতে হবে। এই যাতে আপনি 9 টাকায় বিক্রি করতে পারেন, এর জন্য আপনি একটা মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন ভোটের মাধ্যমে, এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টার, যাকেও আপনারা 1.5 লাখ টাকা মাসে দিচ্ছেন মাইনে, যে আমি কৃষক, আমি আমার ফসলের যাতে দাম ঠিক পাই তার জন্য আমি একটা মন্ত্রীকে রাখলাম আমার 1.5 লাখ টাকা মাইনে দিয়ে। সেই মন্ত্রী আপনার ভোটে জিতলো, আপনার দেওয়া গাড়ি চাপছে, আপনার দেওয়া সিকিউরিটি পাচ্ছে, আপনার দেওয়া 1.5 লাখ টাকা মাসে নিচ্ছে, আপনার কথা ভাবছে না। আপনি ফুলকপি 3 টাকায় বিক্রি করতে লাস্টে বাধ্য হচ্ছেন, নালে আপনার ফেলে দিতে হবে। তাই আজকে এই কাজটা কার ছিল? যদি উৎপাদিত ফসলের 3 গুণ দাম পেতেন, তাহলে হিসাব করে দেখুন, এখন 3 গুণ দাম পাচ্ছেন না, এখন 8,000-এর নিচে ইনকাম হচ্ছে। যদি 3 গুণ দাম পান, 3 × 24, অন্তত 20 থেকে 24,000 টাকা মাস গেলে আমার পুরুলিয়ার, আমার পশ্চিমবাংলার কৃষকরা ইনকাম করতে পারতো তো ভাই। মাধ্যম আছে তো, আমার মহান ভারতবর্ষের সিস্টেম আছে, সিস্টেম চালানোর লোকগুলো ভুল এসে গিয়েছে। আরে আমি বলছি না যে আমি ভালো চালিয়ে ফেলবো,
আমাকে দায়িত্ব দিয়ে আপনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে আমি ওদের মতো হয়তো হয়ে যাব। আপনাকে জাগ্রত থাকতে হবে। আপনি জাগ্রত না থাকলে সিস্টেম ভুল হবেই হবে। তাই আমার ভাই বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না। কটা বাজে? আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে একটু ভাবুন, মাইন্ডটাকে একটু খেলার। আজকে বক্তব্য শুনেছেন, আমাদের বাড়ি যান, বাড়িতে গিয়ে যখন রাত্রে খেতে বসবেন পরিবারকে নিয়ে, ছোট পরিবার হোক, ছোট পরিবার হোক, বড় পরিবার হোক, যখন বসবেন তার আলোচনা করবেন যে এখানে বাস স্ট্যান্ডে এসে বা ট্যাক্সি স্ট্যান্ডে এসে এ কথা নওশাদ সিদ্দিকী বলল, কথার মধ্যে যুক্তি আছে না নাই, বা এটা সম্ভব কি সম্ভব নয়। আমি খাতা কলমে প্রমাণ করিয়ে দিচ্ছি। আপনি কৃষক, আজকে আপনি 8,000-এর নিচে ইনকাম করেন, এই ইনকাম আপনার 24,000, 20 থেকে 24,000 করা যায় যদি সরকার চায়। কিন্তু সরকার চাইছে না, আপনার ইনকাম হচ্ছে না। কারণ আপনি ফুলকপিটা 3 টাকায় তৈরি করে 3.5 টাকায় বিক্রি করছেন। আর ফুলকপিটা যখন আমি কিনে রান্না করে খাচ্ছি, তখন আমি 25 টাকা নয় 50 টাকার জোড়া অনেক সময় কিনতে হচ্ছে, 40 টাকা জোড়া আমি কিনছি। তাহলে মধ্যিখানে এই টাকাটা কারা নিচ্ছে? একটা হেভি অংশ টাকা নিচ্ছে দালাল ভুঁইফোড়েরা। আমরা চাই এই দালাল ব্যবস্থাটাকে ধ্বংস করা হোক। এই দালাল ভুঁইফোড়েরা কারা? শাসক দলের নেতাদের আশেপাশের লোকগুলো এইগুলোকে কন্ট্রোল করছে। এটাকে কন্ট্রোল করার দরকার ছিল এগ্রিকালচারাল মিনিস্টারের। তার পরিবর্তে এগ্রিকালচারাল মিনিস্টারের সাথে যারা ওঠা বসা করছে, তারাই মধ্যখানে আপনার এই টাকাটাকে খেয়ে নিচ্ছে। এইটা যদি আপনি বন্ধ করতে চান, তাহলে 2026 আসছে, আমি আপনাদের বলবো একটু ভেবে চিন্তে আপনারা ভোট দেন। যাকে ভোট দিলে এই সিস্টেমের পরিবর্তন হবে, আপনার পক্ষে সিস্টেম নিয়ে আসবে, তাকেই আপনারা ভোট দেবেন, যে মনে হয় এই লোকটি দরকার আছে। তবে বক্তব্য আমি আর দীর্ঘায়িত করছি না। আমি শুরুতে আবার ফিরে যাই। স্বামী বিবেকানন্দজি দেবো আপনাদের, দেবো, আপনারা একটু ধৈর্য ধরুন। আমি ধৈর্য হারা হয় না, লোক কম টম নিয়ে আমি ভাবি না কোনোদিন। হ্যাঁ, আমি ওগুলো ভাবি না। আমি লক্ষাধিক লোকের সামনে বক্তব্য দিয়েছি, 20টা লোককে নিয়েও বক্তব্য দিয়েছি। আমি আমার জীবনে 20টা লোক বসে আছে সামনে, আমি পুরো এনার্জি দিয়েই বক্তব্য দিই। আমি ওটা নিয়ে ভেঙে পড়ি না। আমি দিয়ে যাব, আপনাদেরও কোশ্চেনের উত্তর আমি দিয়ে যাব। আমি আর শুরুতে আছি, আজকে স্বামী বিবেকানন্দজির জন্মদিন। স্বামী বিবেকানন্দজি মাত্র 39 বছর জীবিত ছিলেন পৃথিবীর বুকে। এই 39 বছর বয়সে তার কার্যক্রম আজকে তাকে জীবিত করে রেখেছে। তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। শহীদ বিরসা মুন্ডা, তার বয়স কত ছিল, জীবন উৎসর্গ করেছিল, গুগল গিয়ে দেখুন, 30-এর কোটা বার হয়নি। শহীদ আশফাকুল্লাহ খান দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল, 30-এর কোটা পার হয়নি। শহীদ ক্ষুদিরাম বোস, 30-এর কোটা পার হয়নি। শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার 22 বছর বয়সে শহীদ হয়েছে দেশের জন্য। ক্ষুদিরাম থেকে শুরু করে আমাদের হুগলি জেলার আপনার ক্ষেত্রমোহন স্ট্রিটে বাড়ি শহীদ গোপীনাথ সাহা, 30 বছরের কোটা কেউ পার করেনি, জীবন দিয়ে দিয়েছে দেশের জন্য। আমি আপনাদের জীবন চাইছি না, আমি আপনাদের সময় চাইছি, একটু পজিটিভ চিন্তা ভাবনা চাইছি। আগিয়ে আসুন না। মাস্টারদা সূর্য সেন দেশের জন্য জীবন দিয়েছে, আজকে তার আত্মবলিদান দিবস বিভিন্ন জায়গায় পালন হয়েছে। 36 বছর বয়সে জীবন দিয়েছে দেশের জন্য, মাত্র 36 বছর বয়সে। আর আমরা 36 বছর বয়সের আমরা যারা কি করছি, দেশের জন্য কি করছি, সমাজের জন্য কি করছি, আমরা অনেক কথা বলি, সরকারের অনেক সমালোচনা করি, আলোচনা করি। আমি আপনাদেরকে একটা আজকে কথা বলবো, আমরা তো ফান্ডামেন্টাল রাইটসের কথা বলি অনেক। আমার শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থানের অধিকার, ধর্মের অধিকার, ধর্ম পালনের অধিকার, সব ওর মধ্যে ইনক্লুড আছে। কিন্তু 51 এটাকে আমরা কি দেখেছি সংবিধানে? 51 এতে বলা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিসের কথা। আমি নাগরিক, আমারও কিছু দায়িত্ব আছে রাষ্ট্রকে দেওয়া, সংবিধানের 51 ধারাতে আছে। তাই অনুরোধ করব, আমরা যেমন শিক্ষার আন্দোলনের জন্য আওয়াজ তুলব, শিক্ষক চাই, ডাক্তার চাই, শিক্ষার পরিকাঠামো চাই, হসপিটালে ডক্টর চাই, এই আওয়াজ যেমন আমরা তুলব, সাথে সাথে আমাদেরকেও দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে হবে। আমাদের কথা চলাফেরা যাই হোক না কেন, আমার দেশ রাজ্য এগিয়ে যাবে, সেটা আমাদের করতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে। হয়তো এখানে একটা ইলেকট্রিক পোস্টার আছে, বা আগে আমি শহরে ঢোকার আগে একটা ব্রিজ ছিল, পার করে আসলাম, নতুন রং হয়েছে, আমরা তেরেঙ্গা গুটকা চিবাচ্ছি, খেয়ে ওখানেই দিলাম। আমি কি দায়িত্বশীল নাগরিক হলাম ভাই?
যেমন মমতা ব্যানার্জির দল চুরি করছে, তার